আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের সাথে আরেকবার হাজির হয়েছি ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে স্যার আমাদেরকে সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডের উপর একটা ক্লাস দেওয়ার জন্য। তা আমি ব্যস্ততা থাকার কারণে তোমাদেরকে এই ক্লাসটি দিতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা এই সেন্টেন্স কানেক্টরের ক্লাসটি করব। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু ক্লাসে ইনভাইট করো, যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে একটু কষ্ট করে বলো যে ক্লাসটি করার জন্য। কানেক্টর এই বিষয়টা অনেক কঠিন একটা বিষয় তোমাদের কাছে মনে হচ্ছে, তো এটা তোমরা একটু কম বুঝো। আজকে কানেক্টরের বিষয়টা আজকে বুঝবা শিক্ষার্থীরা। সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড, এটাকে কানেক্টর বলে বা অন্য কথায় লিঙ্কিং ওয়ার্ডও বলে। আসলে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরের মধ্যে মোটামুটি একটু পার্থক্য আছে। লিঙ্কিং ওয়ার্ড কোনগুলো? যেগুলো শব্দের মধ্যে লিঙ্ক তৈরি করে বা বাক্যর মধ্যে লিঙ্ক তৈরি করে। আর এই যে কানেক্টর যেগুলো, সেগুলো একটা সেন্টেন্সে বসে, বাট বাক্যকে জোড়া লাগায় না, বাক্যকে অ্যাডজাস্ট করে একমাত্র লিঙ্কিং ওয়ার্ডগুলো লিঙ্ক তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ডগুলো কি করে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে, বাক্য মানে তো সেন্টেন্স বা বাক্য বা শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। একটা সেতুবন্ধন হিসাবে কাজ করে, জোড়া লাগায়, যেটাকে তোমরা বলো ঘটক, মানে ঘটকালি করে আর কি। দুইটা শব্দের মধ্যে হতে পারে, শব্দের মধ্যেও কিন্তু হতে পারে। দুইটা শব্দ, যেমন আমি যদি বলি বাবা এবং মা, দেখো বাবা এবং মা, আমি যদি এখানে লিখি ফাদার অ্যান্ড মাদার, দেখো এই দুইটা শব্দ, একটা হচ্ছে ফাদার, একটা হচ্ছে মাদার। ফাদার এবং মাদার এই দুইটার মধ্যে কিন্তু জোড়া লাগাইছে কে? লিঙ্কিং ওয়ার্ড, মানে কানেক্টর। কে? এই অ্যান্ড দ্বারা। কি বললাম? ফাদার অ্যান্ড মাদার। দেখো ফাদার একটা শব্দ, মাদার একটা শব্দ। যখন দেখবা দুইটা নাউন পাশাপাশি বসে, তাদের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেখানে একটা কানেক্টর বসে, সেখানে একটা লিঙ্কিং ওয়ার্ড বসে। দেখো এইভাবেও কিন্তু আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, মানে কি জোড়া লাগাইতে পারি। আমি একটু আমার মাইক্রোফোনটা একটু সমস্যা দেখা দিচ্ছে, একটু অপেক্ষা করো। আমি এটাকে একটু হালকা করে একটু বেঁধে দিচ্ছি। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, অসুবিধা হচ্ছে না। শিক্ষার্থীরা দেখো, এবার আসি, প্রথমে আমরা সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি। সংজ্ঞাটা কি? কানেক্টর কাকে বলে? বললাম যে ওয়ার্ড বা একটা ফ্রেজ কোনো একটি বাক্যকে বা দুটি শব্দকে যুক্ত করে, তাকে কি বলবো? কানেক্টর বলবো বা লিঙ্কিং ওয়ার্ড বলবো। তো এটার জন্য কতগুলো আমাদের সূত্র শিখতে হবে। তো আমি কয়েকটি সূত্র আইডেন্টিফাই করছি, যেটা তোমাদেরকে না বললেই নয়, একটু সহজ করে বোঝার জন্য। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন ইভা, আমাদের সাথে যুক্ত হয়েছেন বিথি, আমাদের সুমাইয়া মুন্নি, আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকারিয়া হোসেন। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। শিক্ষার্থীরা দেখো, যোগ করা বুঝছো? একটু আগে তো বললাম, যোগ করা বলতে একটু কথা যুক্ত করা আর কি। কথা যুক্ত করে কিভাবে? যেমন আমি যদি বলি অলসো, মানে যেমন আমি তোমাদেরকে যদি বলি যে স্যার আপনি দুপুরে কি খাইছেন, তখন আমি এটার আনসারটা কি দিব? ভাত খাইছি, মাছ খাইছি, ভাত, মাছ, মাংস এবং সবজি। কি বললাম? ভাত, মাছ এবং সবজি। তার মানে আমি আরেকটা কথা যুক্ত করলাম। তো প্রথম অবস্থায় আমার প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে যোগ করা মানে যোগ করতে আর কি। কোনো একটা কথা নতুন করে যুক্ত করতে আমাদের যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে অলসো, অলসো, ফার্দার মোর,
বিসাইড মোরওভার, যেহেতু কানেক্টরগুলো নির্দিষ্ট করে আসবে না, নির্দিষ্ট করে তোমার বক্সে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তুমি তোমার নিজের মতো করে কানেক্টর বসাইবা। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তুমি ইচ্ছে করলে একটা 2 3 4টা, এখানে 4টা আছে, এখানে আমি যে 2টা আনসার লিখছি, তুমি ইচ্ছে করলে এখানে এলোমেলো করেও 4টার যে কোনো একটা লিখলেও তোমার আনসার হয়ে যাবে। সেটা কিভাবে? আমি যদি বলি হেলা ইজ এক্সাম্পল, হেলা হচ্ছে খুব ভদ্র, ভালো কথা বললাম, সে খুব কি ভদ্র। আমি তার সম্পর্কে আরেকটু যুক্ত করতে চাচ্ছি, হি ইজ সিনসিয়ার, সে খুব আন্তরিক। তাহলে সে যে ভদ্র, ভদ্রের সাথে আরেকটা কথা যুক্ত করলাম, সে আন্তরিক। তাহলে মানে কি, এছাড়াও সে আন্তরিক। তার মানে আমি বলতে পারি হি ইজ অলসো সিনসিয়ার, তাও হয়। অথবা হি ইজ ফার্দার মোর সিনসিয়ার, তাও হয়। অথবা হি ইজ বিসাইড সিনসিয়ার, সে কি জেন্টাল ছাড়াও কি মানে কি সিনসিয়ার। অথবা বলতে পারো হি ইজ মোর ওভার সিনসিয়ার। তুমি উপরে 4টা থেকে যে কোনো একটা বসালেও তোমার আনসার হয়ে যাবে, সবগুলোর আনসার কথা কিন্তু এক। এখন তোমাকে তো বাক্যের সেন্সটা বুঝতে হবে। বাক্যের সেন্সটা কি? সেন্সটা হচ্ছে কোনো কিছু যুক্ত করতে, মানে কি, মানে যে ফারুক স্যার ভালো, এই স্যারও সে ক্লাসে ফাঁকিঝুঁকি করে, এই স্যারও সে ঈদের আগে ক্লাস নেওয়ার কথা ছিল, এখন অনেকদিন পরে ক্লাস নিচ্ছে, মানে কি আমাকে দিয়ে তো বুঝাইতে পারো, তাই না? এখন যাই হোক, মানে কি তুমি এই কথাগুলো যদি যুক্ত করো তা হয়ে গেছে। এবার আসি পরেরটা, তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, আমি বললাম তিশা ইজ বিউটিফুল, তিশা হচ্ছে সুন্দর, ভালো কথা বললাম। এরপরে বললাম হি ইজ ইন্টেলিজেন্ট, সে হচ্ছে কি বুদ্ধিমান বা বুদ্ধিমতী। মেয়েদের ক্ষেত্রে কি তিশা ছেলে না মেয়ে? অবশ্যই মেয়ে। তাহলে মেয়েদের ক্ষেত্রে বলতে হবে বুদ্ধিমতী, আর ছেলেদের ক্ষেত্রে বুদ্ধিমান। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে কি হয়? স্মার্ট হয়, আর মেয়েদের ক্ষেত্রে হয় সুন্দরী। এখন দেখো আমাদের এখানে কি বলতে হবে? বলতে হবে অলসো হি ইজ ইন্টেলিজেন্ট বলতে পারো, অথবা বিসাইডস হি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে তোমার আনসার হয়ে যাবে শিক্ষার্থীরা। আশা করি তুমি এইটা ভালো করে বুঝছো শিক্ষার্থীরা। আমরা আচ্ছা, প্রথম সূত্রে বা প্রথম রুলে কারো কি অসুবিধা আছে কিনা একটু আমাকে বলবা, ঠিক আছে? যদি না থাকে স্যারে দ্বিতীয়টাতে চলে যাব। প্রথমটাতে যদি অসুবিধা না থাকে আমি দ্বিতীয়টাতে চলে যাব শিক্ষার্থীরা। ও আচ্ছা, আমি এখানে হি লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে সুমাইয়া মুন্নি। স্যার সি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিশাকে আমি তো আর ছেলে বলতে পারি না। হ্যাঁ, এখানে সি হবে। অসংখ্য ধন্যবাদ তিশা তোমাকে, অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আচ্ছা দেখো, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈসাদৃশ্য, বিপরীতাত্মক শব্দ যদি বোঝায়। খেয়াল করে দেখো, বিপরীতাত্মক শব্দ দ্বারা কি বোঝায়? বাট, এই শব্দটা দ্বারা বিপরীত কোনো অর্থকে প্রাধান্য দিবি। ইনস্টেড, হ্যাঁ, হাউএভার, এই 3টা শব্দ দ্বারা আমরা বিপরীতাত্মক কোনো কথা লিখবো আর কি। যেমন সে এটা নয় ওটা, অপর কথাটা আসবে আর কি। যেমন হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে। এখানে বললাম শূন্যস্থান দিয়ে হি ডাজ নট ফুটবল, সে ফুটবল পছন্দ করে না। এখানে বললাম সে ক্রিকেট পছন্দ করে, আর এখানে বললাম সে ফুটবল পছন্দ করে না। তার মানে একটার বিপরীত। দেখো, বিপরীত থাকলে কন্ট্রাস্ট কি বসাইতে পারবা? বাট, ইনস্টেড, হাউএভার। তাহলে আমরা বলতে পারি হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে। বাট হি ডাজ নট ফুটবল, সে ফুটবল পছন্দ করে না। হ্যাঁ, ডাজন্ট লাইক হবে। ডাজন্ট, আজকে আমার কি হয়েছে, অনেকদিন পরে তো ক্লাস নিচ্ছি। ডাজন্ট লাইক ফুটবল, ডাজন্ট লাইক ফুটবল, ঠিক আছে? হ্যাঁ, ডাজন্ট লাইক ফুটবল, ওকে, ঠিক আছে। স্যার ওখানে ভার্বের, অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব লিখতে মনে ছিল না, এখন লিখলাম যে হি লাইকস ক্রিকেট বাট হি ডাজন্ট লাইক ফুটবল। তাহলে আমরা এখানে কি ইনস্টেড বসাতে পারি? হ্যাঁ পারি। আমরা এখানে হাউএভার বসাতে পারি? হ্যাঁ পারি, কোনো অসুবিধা নাই। তাহলে তোমাকে বুঝতে হবে, আচ্ছা স্যার হাউএভার, ইনস্টেড, বাট এগুলো বিপরীতাত্মক শব্দের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীরা তুমি কি চাইলে কি এখানে এটা বসাইতে পারবা? বাট বসাইতে পারবা? না, বসাতে পারবা না। এবার দেখো তুলনা। দেখো তুলনা বুঝালে কি হয়, যদি তুমি কোনো কিছুর তুলনা বুঝাও, যেমন যে সিমিলারলি, এটার দ্বারা একইভাবে, বা তুলনা ইন দ্য সেম ম্যানার, এটার দ্বারা একই বুঝায় আর কি, ঠিক আছে? তো তুলনা তুমি কিভাবে বুঝাবে? দেখো, তুলনা বলতে একইভাবে, তুলনা বলতে কি একইভাবে, সেম কথাটা আর কি।
এ টকটিভ পারসন, একজন বাসাল ব্যক্তি, ইজ ডিসলাইক বাই মেনি পিপল, অনেক মানুষের দ্বারা সে কি হয়, অপছন্দনীয়। মানে একজন বাসাল ব্যক্তি অনেকের দ্বারা অপছন্দ, মানে অপছন্দনীয় ব্যক্তি আর কি। মানে অনেকে বাসাল ব্যক্তিকে কি করে, অপছন্দ করে। এবার দেখো, এ ট্রাসিট্রান পারসন ইজ লাভ বাই অল, একজন অল্পভাষী। অল্পভাষী মানে কি, যে অল্প কথা বলে। একজন অল্পভাষী ব্যক্তি সকলের দ্বারা কি পায়, ভালোবাসা পায়। মানে সকলের দ্বারা একজন অল্পভাষী ব্যক্তি কি হয়, ভালোবাসা পায়। তাইলে আমরা এটা বলতে পারি কি, সিমিলারলি, একইভাবে বলতে পারি, ইন দ্য সেম ম্যানার, একই উপায়ে বা একইভাবে। মানে দুর্নীতি আমরা অপছন্দ করি, প্রত্যেকে দুর্নীতিবাজ ব্যক্তিকে অপছন্দ করে। সিমিলারলি, একইভাবে একজন সৎ ব্যক্তিকে সবাই কি করে, ভালোবাসে। তাহলে আমরা সৎ যে বিষয়টা, সেটার আগে আমরা সিমিলারলি বসাবো। তার আগেরটা তো তোমরা জানোই, হ্যাঁ, সেটা কি, মানে তুলনা বোঝাচ্ছে। এই যে টকটেটিভ যে ব্যক্তিটা, যে হচ্ছে বাসাল ব্যক্তি, তার সাথে আমরা ট্রাসিট্রান যিনি, অর্থাৎ অল্পভাষী বা মিষ্টভাষী যে ব্যক্তি, তার সাথে একটা তুলনা করা বোঝাচ্ছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা, না, লিঙ্কিং ওয়ার্ডগুলো দেওয়া থাকে না, লিঙ্কিং ওয়ার্ডগুলো দেওয়া থাকে না। তোমরা তোমাদের মতো করে এগুলো বসাবা, এগুলো বসাবে। তা আমার যেহেতু এখানে জায়গা ছিল না, জায়গা সংকুলন ছিল, এই জন্য আমি অল্প কিছু লিখতে পারছি। এবার বাকিগুলো আমি সরাসরি লিখবো, তোমরা একটু কষ্ট করে অপেক্ষা করবে, একটা একটা করে রুলস আমি লিখবো, এত সময়ও আর নিব না। আশা করি তোমরা আমাদের সাথেই আসো, থাকবা ইনশাল্লাহ। আর ভালো লাগে কিনা, অনেকদিন পরে যেহেতু ক্লাসে আসছি, হ্যাঁ, ভালো লাগে কিনা, আমিও একটু ব্যস্ত সময় কাটাচ্ছি। সামনে আমার কিছু এক্সাম রয়েছে, সেই এক্সামগুলো আমি দেওয়ার জন্য একটু ব্যস্ত সময়ে কাটাচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা, তো দেখো এক্সাম্পল, আমাদের পরের যে রুলস হচ্ছে 4 এক্সাম্পল। এক্সাম্পল তো তোমরা বুঝো, মানে উদাহরণ বোঝাতে কি বসে, উদাহরণ, যত উদাহরণ দিবে, উদাহরণ বসাতে আমরা কি বসাই, ফর এক্সাম্পল বসাই। ফর এক্সাম্পল মানে কোনো উদাহরণ দিবা, এটার জন্য কি বসাইবা, ফর এক্সাম্পল বসাবে, ফর এক্সাম্পল বসাবে, অথবা ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স। তাহলে আমরা কি বসাবো, ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, ঠিক আছে, অথবা ইন আদার ওয়ার্ড, আদার ওয়ার্ডস মানে অন্য কথায় বলা হয় আর কি। এই তিনটে শব্দ আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। কিসের ক্ষেত্রে, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। যেমন আমি যদি বলি যে সাবিহা ইজ ডিসঅনেস্ট পার্সন, আমি যদি বলি সাবিয়া ইজ ডিসঅনেস্ট পার্সন, সাবিয়া হচ্ছে একজন অসৎ ব্যক্তি। সাবিয়া কে, সাবিয়া। এখন তোমার কাছে মনে হবে, আচ্ছা স্যার, সাবিয়া অসৎ ব্যক্তি কিভাবে হলো। এবার আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি যে সে প্রচুর পরিমাণে ঘুষ খায়, সে দুর্নীতি করে, তাহলে সেটা হতে পারে যে উদাহরণস্বরূপ সে অনেক দুর্নীতি করে। এখন তোমার বিশ্বাস হবে না যে সাবিয়া কিভাবে ডিসঅনেস্ট পারসন বা সাবিয়া কিভাবে খারাপ, একটা উদাহরণ দেন তো সাবিয়া সম্পর্কে। তখন আমি বললাম, হ্যাঁ, সাবিয়া প্রচুর পরিমাণে ঘুষ খায়, বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে, হ্যাঁ, মানে মানুষের সাথে খারাপ আচরণ করে। তাহলে সেগুলো হবে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ইন আদার ওয়ার্ড। আমরা তিনটা থেকে যে কোনো একটা লিখতে পারলেই আমাদের হয়ে গেছে। হ্যাঁ, সাজেস্ট একটা শব্দ আছে, সাজেস্ট, তবে সাজেস্ট আমরা অন্য কাজেও ব্যবহার করবো, এটা আমি দেখাবো। সাজেস্টটা যদি তুমি এখানে বসাও তাও তুমি মার্ক পাবে, কোনো অসুবিধা নেই, কারণ মেইন কথা হলো তোমাকে বসানো দিয়েই কথা। তুমি যদি বসাতে পারো তাইলে কোনো অসুবিধা নেই, মানে মার্ক পাবে। এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই, মানে কানেক্টরগুলো অ্যাটলিস্ট তুমি শুধু বসাইতে পারলে মার্ক পেয়ে যাবে। আমাদের সময়ে আমার স্পষ্টভাবে মনে আছে, আমি আন্দাজি বসাইতাম,
মানে কি, আমি তো জানি যে কোনো একটার আনসার বাট হবে, মানে তোমার 5টা দেওয়া থাকে, 5টা যে কোনো একটা বাট আনসার হবেই হবে, যে কোনো একটা এন্ড আনসার হবেই হবে, যে কোনো একটা সো আনসার হবেই হবে। অর্থাৎ আমি কি করতাম, আমার স্পষ্টভাবে মনে আছে আমার পরীক্ষাগুলোতে, কলেজের যে পরীক্ষাগুলো হইতো, তা আমি আমাদের তো আবার খাতাগুলো দেখাইতো, তা আমি কি করতাম, প্রথম পরীক্ষাটাতে সবগুলো এন্ড লিখে দিছি, তাও আমার 2টা হয়েছে। আমি সবগুলোতে সো লিখে দিছি, তাও আমার 2টা হয়েছে, সরি একটা হয়েছে, সো লেখার কারণে একটা হয়েছে, এন্ড লেখার কারণে একটা হয়েছে, মানে বাট লেখার কারণে আমার 2টা হয়েছে। অর্থাৎ এইখানে সো, এন্ড, বাট, সোটা ব্যবহার করা হয় শেষে, একদম শেষে, মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজের সর্বশেষে যেটা থাকবে সেখানেই সোটা বসে, মানে চোখ বন্ধ করে সেখানে সো বসাই দিবা, ঠিক আছে। আবার আরেকটা কথা তোমাদেরকে বলি, আরও কিছু আসে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই কথাগুলো খুঁজে পেবে কীভাবে সেটা একটু পরে আসতেছি। তো যাই হোক, আমরা আগে এটা দেখাই, এক্সাম্পল বোঝালে কি হয়, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, ইন দ্য আদার ওয়ার্ড সাজেস্ট, আমি বললাম সাবিয়া ইজ ডিসঅনেস্ট পারসন। এবার ফর এক্সাম্পল আমি শূন্যস্থানের জন্য আর মাথায় রাখবে ফর এক্সাম্পলটা বা ফর ইনস্ট্যান্সটা বা ইন দ্য আদার ওয়ার্ডস সাজেস্ট এগুলো শুরুতে বসে। তাহলে আমরা একটা ক্লু পেয়ে গেলাম, এগুলো কোথায় বসে, শুরুতে বসে। মাঝে মধ্যে সেগুলো মাঝখানে বসতে পারে, উদাহরণস্বরূপ হিসেবে সাজেস্টটা, ঠিক আছে, যে সাজেস্ট শি টেকস ব্রাইবস, সে কি নেয়, সে ঘুষ নেয়, সে কি নেয়, সে ঘুষ নেয়, মানে ঘুষ খায় আর কি। তাই বললাম যে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল শি টেকস ব্রাইবস, উদাহরণস্বরূপ সে কি নেয়, ঘুষ নেয়। আমরা এইভাবে চাইলে উদাহরণগুলো দিতে পারি, ঠিক আছে, দিতে পারি। যেমন বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ, উদাহরণস্বরূপ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে, বাট জাস্ট তুমি এভাবে কিছু উদাহরণ দিয়ে যাবা, তুমি সেটা কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমার সোরা আমি আরও দেখলে তোমরা অবাক হবে, আমি আস্তে আস্তে বলবো তোমাদেরকে, তবে সেই এই ক্লাসগুলোতে রেকর্ড থাকবে, এই কথাগুলো বললে ভাইরাল হয়ে যাবে, বুঝছো নি। আমি আরও কিছু আকাম কুকাম করতাম আর কি, হ্যাঁ, আকাম কুকামের সিস্টেমগুলো তোমাদেরকে শেখাই দিব। ওই সিস্টেম যদি কেউ করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো একটা মানে রেজাল্ট করতে পারবা। সেটা আমি পার্সোনালি তোমাদেরকে জুম মিটিং ডাকবো, তখন সেই কথাগুলো বলবো। এই কথাগুলো কখনো যদি কেউ কোনোভাবে আমার ভিডিওটা কাট করে তাহলে একদম ইজ্জত সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেটা তোমাদেরকে করবো, প্রয়োজন আমি ওই হেল্পটা তোমাদেরকে করবো, ঠিক আছে। যাদের একেবারে প্রস্তুতি নাই, মানে স্যার আমি এইচএসসি পরীক্ষাতে ফেল করব স্যার, একদম অবস্থা শেষ, একদম আমার নাকের আগায় নিঃশ্বাস মানে চলে যাচ্ছে অবস্থায়, তাদের জন্য আর কি। যাই হোক, তো আমরা মোটামুটি এক্সাম্পল কোথায় কোথায় বসে আমরা এগুলো বসাই দিতে পারি, তুমি তখন বুঝতে পারবা, পড়লেই বুঝতে পারবা কোন জায়গায় কি বসবে। বাবারে ভয় পাবা না, প্রশ্নটা পাওয়া মাত্র তুমি শেষ হয়ে গেছে। যেগুলো সহজ আগে সেগুলো দিবা, মানে সহজগুলো আগে তুমি দিবা, কঠিনগুলো দিবা না, কঠিনগুলো গোষ্ঠী কিলাও এগুলো থাক, কিন্তু সহজ যেগুলো সেগুলো আগে তোমাকে দিতে হবে। এই একটা জিনিস তোমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে। কঠিনগুলো তুমি টাচ করবা না, ওটা একদম শেষে টাচ করবা, বা সেটা আমি তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে নকল দিব, সেটা বাদ দাও। বাট এই তুমি কি করবা, সহজগুলো আগে দিবা, ঠিক আছে। তাহলে তোমার পরীক্ষার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, মানে পরীক্ষাতে লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। যদি কঠিনগুলো আগে দাও তাহলে তোমার কাছে ভালো লাগবে না, একদম বিরক্তিকর লাগবে, মাথা ঘুরাবে, বমি ভাব হবে। দরকার নাই মাথা ঘুরানো বা বমি ভাব করার, হ্যাঁ, তুমি সহজভাবে এটা বুঝতে হবে, নাহলে মানুষ তোমাকে অন্য চোখে দেখবে। আর শিক্ষার্থীরা এবার আমরা রেজাল্ট প্রকাশ করলে, ঠিক আছে। আচ্ছা, তোমরা মনে হয় এটা বুঝো নাই স্যার, উদাহরণস্বরূপ একটা আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, আরেকটা ভালো একটা উদাহরণ আমার কাছে আছে, যে মানি ইজ নট রুট অফ অল হ্যাপিনেস, মানি ইজ নট রুট অফ অল হ্যাপিনেস। এটা তোমরা বুঝো না, আমি বুঝছি, আমি 200% শিওর আগেরটা তোমরা বুঝো না। ফর এক্সাম্পল যেটা বললাম আর কি, যে মানি ইজ নট রুট অফ অল হ্যাপিনেস, মানে সকল সুখের মূল টাকা না, টাকা কোনো সকল সুখের মূল না। টাকা কি নয়, সকল সুখের মূল টাকা নয়,
এইবার তোমারে প্রশ্ন করছে যে স্যার সকল সুখের মূল টাকা নয়, আমরা টাকার জন্য চিল্লাইতেছেন, আবার বলেন সকল সুখের মূল টাকা নয়, এটা কেমনে সম্ভব? দেখো এটা উদাহরণ দিতে হবে। এইবার আসবে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাজেস, তুমি এইটা বলতে পারো কি 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 বলতে পারবা যে মাই আঙ্কেল হ্যাজ লট অফ মানি, মাই মাই গার্ল না সরি বয় না সরি দরকার নেই এগুলা, মাই আঙ্কেল হ্যাজ my uncle has a lot of money, my uncle এর অনেক টাকা আছে, আমার চাচার অনেক টাকা আছে, he is unhappy, সে অসুখী মানে সুখী নয়। এবার দেখো উদাহরণস্বরূপ, তুমি উদাহরণ দিচ্ছ কার? তোমার আঙ্কেলের উদাহরণ দিচ্ছ, তোমার চাচার উদাহরণ দিচ্ছ, তোমার মামার উদাহরণ দিচ্ছ। প্রথম অবস্থায় বলতেছো যে টাকা সকল সুখের মূল নয়। এবার আমি যদি প্রশ্ন করি মূল নয়, তো উদাহরণ দাও তো যে মূল নয়, এরকম একটা উদাহরণ যে টাকা যে সুখ আনে না, তখন তুমি বলতেছো যে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, মাই আঙ্কেল হ্যাজ আ লট অফ মানি, আমার চাচার বা আমার মামার অনেকগুলো কি আছে, কি আছে, মামা তো বলা যাবে, এটার ম্যাটারাল আঙ্কেল, আচ্ছা আঙ্কেল মানে চাচা আর কি, চাচার অনেকগুলো কি আছে, অনেক টাকা আছে, লট অফ মানি আছে, হি ইজ আনহ্যাপি, সে হচ্ছে কি একটা অসুখী। শিক্ষার্থীরা আমরা ফর এক্সাম্পলের জন্য দিছি, অসুবিধা নাই, এটা আর ভুলবা না, অসুবিধা নাই। এবার আমরা কোনো ফলাফল যদি প্রকাশ করো, ফলাফল বুঝছো, ফলাফল মানে কোন একটা সেন্টেন্সে ফলাফল না, তোমার তো এইভাবে থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা পড়বা, পড়লে সেই অনুযায়ী বসাবে। উদাহরণ তুমি কি, তুমি শুধু লিখবা ফর এক্সাম্পল, শেষ, তোমার এটাই অ্যান্সার। তুমি তো পুরো প্যাসেজটা লেখা লাগবে না বাবা, শুধু অল্প একটু লিখবা। এবার আমার যদি আমি এবার লিখবো কি রেজাল্ট বুঝালে, রেজাল্ট দ্বারা কারণ বা ফলাফল বুঝালে, রেজাল্ট দ্বারা কি বুঝায়, রেজাল্ট দ্বারা ফলাফল বুঝায়, কি বুঝায়, ফলাফল বুঝায়, রেজাল্ট দ্বারা কি বুঝায়, ফলাফল বুঝায়। রেজাল্ট বলতে সো, দেয়ার ফর, কনসিকুয়েন্টলি এগুলো বসে। সো দেয়ার ফর, একটু আগে সোর কথা বললাম না, দেয়ার ফর, কনসিকুয়েন্টলি, এটার অর্থ হচ্ছে ফলে, ঠিক আছে, কনসিকুয়েন্টলি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার অ্যাজ এ রেজাল্ট, হ্যান্স একটা শব্দ আছে, হ্যান্স, হ্যাঁ, এই শব্দগুলো বসে রেজাল্ট বুঝালে, ফলাফল বুঝালে, ঠিক আছে। যেমন ইট ওয়াজ রেইনিং, ক্যাটস অ্যান্ড ডগ, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটার পরিমাণটা কেমন, ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগ দ্বারা বিলে কুত্তার মতো না, যে বলে বৃষ্টি হচ্ছে বিলে কুত্তা। আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, রে বাবা বলো তো এই ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ এটা কোন টেন্সে আছে? সে কইছে ফার্স্ট টেন্স, এটা ঠিক আছে স্যার, ফার্স্ট কন্টিনিউয়াসে আছে। কেমনে বুঝলাম? ও স্যার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব শেষে আইনজি, হ্যাঁ ঘটনা সত্য, ঠিক আছে। তো বলো বাবা এখানে এটার অর্থ কি? কয় স্যার বৃষ্টি হচ্ছিল বিলে কুত্তা। এটা কি বিলে কুত্তা কি? কয় স্যার এই যে ক্যাটস আনে দেখেন না, কি দেখলাম? ও স্যার ক্যাট অর্থ বিড়াল, ডগ অর্থ কুকুর, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল বিলে কুত্তার মতো। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা তো সম্পূর্ণ হাস্যকর, ইট ইজ টোটালি হাস্যকর। এখন এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ। এরকম অনেক অনেক ফ্রেজ আছে যেটার অর্থ দেখলে তোমার কাছে কেমন ইংলিশটাকে বিদঘুটে মনে হবে, যে মনে হবে ও স্যার এটি কী বলেন আপনারা, হ্যাঁ এটা হচ্ছে কি মুষল ধারে। ওকে আচ্ছা শিক্ষার্থীরা, হ্যাঁ তাহলে শিক্ষার্থীরা আমরা এই আচ্ছা এখন স্যার এভাবে উদাহরণটা কি হবে? আপনার তো উদাহরণটা দেন নাই। I stayed indoor. এখন বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তা আমি বাড়িতেই কি করলাম? অবস্থান করলাম।
দেখো আই স্টেইড ইনডোর, ইনডোর মানে কি ভিতরে, আর আউটডোর মানে কি বাহিরে। তার মানে কি আমি কি করলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, অতীতকালের কথা আর কি। তো তোমারে প্রশ্ন করছে যে বৃষ্টি তো হচ্ছিল, তো তুমি কি করছো, তাই আমি বাড়িতে রইছিলাম, মানে বাড়িতেই ছিলাম। তো কি তুমি দিলে কি এখানে সো দিতে পারো, তাই আমি বাড়িতেই ছিলাম, দেয়ারপর ফলে আমি বাড়িতেই ছিলাম, কনসিকুয়েন্টলি এজন্য আমি বাড়িতেই ছিলাম, বা অ্যাজ এ রেজাল্ট আই স্টেড ইনডোর, বা হ্যান্স আই স্টেড ইনডোর। অর্থাৎ তোমার বৃষ্টির কারণে তোমার ফলাফলটাকে তুমি বাড়িতেই ছিলা। শিক্ষার্থীরা আশা করি এই কয়েকটা জিনিস যদি মনে রাখো, যে সো দেয়ার ফর কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট, তাহলে আশা করি এগুলো তুমি ভালো করে বুঝবা। আচ্ছা, এটা কি বুঝছো কি না? স্যার আবার একটু পরে রান্না বান্না করবো, তো আগে বলো একটু এইটুকু পর্যন্ত বুঝছো কি না বলো। আর ক্লাসের জন্য আমার একটু তাগাদা দিও, তোমরাও না একদম ভিজা ভিজা আমার মতো হয়ে গেছে। আমি না ক্লাস না নিতে নিতে আমার মধ্যে অলসতা চলে আসছে। আর তোমরাও না আমার কেউ বলো না যে স্যার ও স্যার ক্লাস নেন গো স্যার, কেউ কিছু বলো না। তো এই জন্য আমারও আসলে না অলসতা, আমরা অলসতা কিন্তু দূর করতে হবে, বুঝছো। আর শরীরও এখন ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আচ্ছা এটুকু পর্যন্ত বুঝছো নি? তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদেরকে দেখাইছি, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বলো আর কোনো অসুবিধা আছে এই যতটুকু পর্যন্ত আলোচনা করছি? জি স্যার বুঝছি। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে কিন্তু স্যারে পঞ্চম রুলসে চলে যাচ্ছি। হ্যাঁ, কারণ 5টা রুলস করাইতে যদি এখন স্যারে তোমাদের জন্য 1 ঘন্টা সময় নেই, এটা একদম খারাপ জিনিস। হ্যাঁ, কারণ এক টিচারে দেখলাম অনলাইনে 2টা বোর্ড কোয়েশ্চেন করাইছে, 1.5 ঘন্টা সময় নিচ্ছে। এখন 2টা বোর্ড কোয়েশ্চেন যদি 1.5 ঘন্টা সময় নেয়, বাচ্চারা অন্য পড়া কখন শিখবে? এই জন্য ওই টিচার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, না পড়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্সি পরে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের তার হোয়াইট বোর্ডে ঢাকা ভার্সিটির বিভিন্ন লগো লাগিয়ে তিনি স্টুডেন্টদেরকে মোটিভেট করে, এবং এমনভাবে মোটিভেট করে ওনার কোর্সে অনলাইনে অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। এটা যেভাবে হোক কোনো না কোনো উপায়ে ওনার নিজের কারণে বা নিজের দোষেই ফাঁস হয়ে যায়। সে ঢাকা ভার্সিটিতে না পড়ে সে নিজেকে মানে নিজের পরিচয় দিচ্ছিল সে ঢাকা ভার্সিটির আর কি, যে বলে আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমি অ্যাকাউন্টিংয়ে পড়ি, মানে এক একটা কমেন্টে সে এক একটা জবাব দিচ্ছিল আর কি। যাক, অবশেষে এখন সে মোটামুটিভাবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাতে যদি কেউ দেখে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অলরেডি একজন টিচার সম্ভবত অনলাইনে ক্লাস নেন। এখন জাস্ট এইরকম তোমরা কেউ ফাল্লায় পড়বা না। যদি কেউ অনলাইনে অ্যাডমিশনের কোর্স করতে চাও যে স্যার আমি অ্যাডমিশন পড়বো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব অমুক স্যারদের কাছে পড়বা, বাট উল্টাপাল্টা কারো কাছে যাওয়া যাবে না। প্রয়োজনে তুমি সরাসরি পড়বা, অনলাইন থেকে সরাসরি পড়াটা আরও ভালো, আরও বেটার। হ্যাঁ, মনে একটু কম রাখতে পারবা আর কি। আর অনলাইনে এখন এত পরিমাণে কন্টেন্ট দেওয়া, ইউটিউবে একটু সার্চ করবা, দেখবো অনেক 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 ক্লাস চলে আসছে। ইউটিউবে একটু সার্চ করবা, আইসিটি ক্লাস চলে আসছে। তোমার তো ধৈর্য নাই, এই ধৈর্য না থাকার কারণে তো পারো না, ঠিক আছে? পড়তে হবে, আমি শুধু পরামর্শ দিব, তোমরা পড়তে হবে। আর তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন না পারলে আমাকে তুমি জিজ্ঞেস করতে হবে যে স্যার আমরা এই প্রশ্নগুলো পারি না, আপনি একটু আমাদেরকে বলে দেন না। তোমরা তো অলসতার মধ্যে চলে আসছো, মানে একদম অলস হয়ে গেছো, কিছুই প্রশ্ন করো না আমাকে, কিছুই জিজ্ঞেস করো না। আচ্ছা আমি প্যাসেজ দিব, আমি তোমাদেরকে এই যে ইভা, আমি তোমার আম্মার নাম জানি, হ্যাঁ তোমার আম্মার আইডি দিয়ে করা তো ইভা, বুঝছো? ইভা আমি প্যাসেজ করাবো রে ভাই, প্যাসেজ করাবো, ঠিক আছে? প্যাসেজ ম্যাম কি বাসায় নেই, আপনি রান্না করবো? স্যারে রান্না করি, রান্না করতে পারি। হ্যাঁ, মুরগি আনছি একটু আগে, মুরগি রান্না করব, তোমাদের দাওয়াত সবার চলে আসিও। মুরগির কালারটা টেস্ট করে যাইও, কেমন হয় জানাইও, খাবারটা কোনো অসুবিধা নাই। আমার কোর্স শেষ কেন? তোমাদের তো বললাম না একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমি থেমে থেমে ক্লাস নেব, থেমে বুঝছো, একদম মানে লাড়া দিয়ে আস্তে আস্তে ক্লাস নেবে আর কি। যাই হোক, এখন একটা সেই ক্রম অনুযায়ী বলছি কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ সেটা হচ্ছে ক্রম অনুযায়ী আর কি। এটাকে ইংলিশে বলে সিকুয়েন্স অনুযায়ী,
সিকোয়েন্সের বিষয়টা হচ্ছে ক্রম, যেমন ফার্স্ট আছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই পর্যন্তই থাকে। হ্যাঁ সরি, থার্ড বানানটা হবে থার্ডলি পর্যন্তই থাকে, ফোর্থলি আর হয় না। ফোর্থলির জায়গা চলে আসে ফাইনালি, এইটুকু পর্যন্ত আসে তোমাদের। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, ফোর্থলি পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসে না। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ, যদি তুমি জীবনে সফল হতে চাও, ইউ হ্যাভ টু দিস থিংস, তুমি এই কাজগুলো করতে হবে। এবার কি ফার্স্টলি, প্রথমত কি তুমি কি কাজ করতে হবে? প্রথমত তোমাকে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে ফার্স্টলি ওয়ার্ক হার্ড, প্রথমত তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এবার আসি সেকেন্ডলি, মাস্ট নট ডিলাই ডুইং ইউর ওয়ার্ক, তোমার কাজে কখনো বিলম্ব তৈরি করবা না, মানে বিলম্ব দিবা না আর কি। সেকেন্ডলি এই কাজটা। এবার থার্ডলি কি? থার্ডলি ইউ মাস্ট গিভ এম্পাসাইজ অন অনেস্টি, তুমি তোমার সততার প্রতি খুব বেশি জোর দিবা, ওটা হলো থার্ডলি। আর ফাইনালি তুমি কি করবা? ইউ উইল বি সাকসেস, অবশেষে তুমি সফল হবে। তাইলে তোমার এগুলো কি সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা তোমার হবে, এগুলো হচ্ছে সিকোয়েন্সের সাথে। শিক্ষার্থীরা অ্যাট লাস্টও বলতে পারবা, অবশেষে বলতে পারবা। তো যাই হোক, আর কারো কি প্রশ্ন আছে কিনা? ক্লাসটা কেমন লাগছে? আজকের অল্প একটি ক্লাস নিছি, তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম, সাক্ষাৎ করতে আসলাম। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদেরকে। ভালো লাগছে কিনা একটু আমারে বলো, কয়েকজনের কমেন্ট পড়ি। হ্যাঁ, ইবা বলতেছে যে স্যার এখন থেকে প্রশ্ন করব, ধন্যবাদ ইবা। যাই হোক, শাহনাজ ফারিন বলছে স্যার আমি ভাবছি কোর্স তো শেষই, কিন্তু কিছু ক্লাস বাকি রয়ে গেছে, ওই ক্লাসগুলো দিচ্ছি আর কি। তোমরা কি রেকর্ড ক্লাস দেখো না? হায়, তোমরা জীবনে কি করে খাইবা? তোমরা রেকর্ড ক্লাস তো দেখতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি কিছু বোর্ড প্রশ্ন তোমাদেরকে করাবো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ সাদিয়া আফরিন, অনেকদিন পরে তোমাদের দেখলাম। জি স্যার, অলওয়েজ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। ইভা ভালো থাকো। হ্যাঁ, ইভা ভালো থাকো তুমি, সাদিয়া ভালো থাকো, সাদিয়া আফরিন হ্যাঁ ভালো থেকো। আর কে বলবো? শাহনাজ ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকো, তোমরা অনেক ভালো থাকো, তোমাদের প্রতি অনেক বেশি দোয়া রইল। আচ্ছা না, কানেক্টর এখনো শেষ হয় নাই, আমরা সরাসরি যদি বোর্ড প্রশ্ন করাই তাহলে শেষ হবে আর কি, আশা করি বোর্ড প্রশ্নগুলো করাতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।